বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়, একই সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আছো, আজকে আলোচনা করব ম্যাক্রো ইকোনমিক্স মানে সামষ্টিক অর্থনীতির ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসির আজকে লেকচার নাম্বার 5। ইতিমধ্যে 4টি লেকচার হয়ে গেছে। ফিসক্যাল পলিসি আলোচনা হয়েছে, গত লেকচারে মনিটারি পলিসি নিয়ে কি করেছি আলোচনা করেছি। আজকে আমরা মনিটারি পলিসি মানে আর্থিক নীতির পূর্ণ কার্যকারিতা নিয়ে কি করব আলোচনা করব। তবে এর আগে একটা কথা বলছি, প্রত্যেকটা ক্লাসে বলি, দয়া করে সমস্ত ক্লাসগুলো যদি পেতে চান আমার প্লেলিস্টে যেতে হবে। প্লেলিস্টে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইয়ার ভিত্তিক এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ভিত্তিক ক্লাসগুলো সাজানো আছে। কারো সহায়তা নিয়ে প্লেলিস্টে কি করবেন যাবেন, কারো যদি প্লেলিস্ট সম্পর্কে ধারণা না থাকে। আর এই ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসির লেকচারটা দেখার আগে আইএসএলএম এর সমস্ত লেকচারটা দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, রাজস্ব নীতি পরিপূর্ণরূপে কার্যকর কখন হবে? যখন এলএম রেখার আকৃতিটা, রাজস্ব নীতি না, আর্থিক নীতি মানে মনিটারি পলিসি কখন 100% কার্যকর হবে? যখন এলএম রেখার আকৃতিটা ক্লাসিক্যাল চিন্তাধারা অনুযায়ী হবে। ক্লাসিক্যাল চিন্তাধারা অনুযায়ী এলএম রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল। কারণ আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল মডেলে অর্থের চাহিদার সাথে সুদের হারের কোনো সম্পর্ক নাই। অর্থের শুধুমাত্র লেনদেনজনিত চাহিদা রয়েছে, যে চাহিদাটা জাতীয় আয়ের উপর নির্ভরশীল। সুদের হারের সাথে অর্থের চাহিদার কোনো সম্পর্ক নেই। সুদের হার বাড়লেও অর্থের চাহিদার কোনো পরিবর্তন হবে না, সুদের হার কমলেও অর্থের চাহিদার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সুদের হার দ্বারা অর্থের চাহিদা প্রভাবিত হয় না। এক্ষেত্রে এলএম রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এদিকে ভূমি অক্ষে জাতীয় আয় ধরেছি, লম্ব অক্ষে সুদের হার ধরেছি, আর এই একটা আমি এলএম রেখা কি করলাম অঙ্কন করলাম। এলএম নট রেখা কি করলাম অঙ্কন করলাম। লম্ব অক্ষের সমান্তরাল, কারণ সুদের হারের সাথে অর্থের চাহিদার কোনো সম্পর্ক না থাকলে এলএম রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। তোমরা জানো আইএস রেখাটা ডান দিকে নিম্নগামী। আমি একটা ডান দিকে নিম্নগামী আইএস রেখা অঙ্কন করলাম। আইএস নট, আইএস রেখা আর এলএম রেখা এরা পরস্পর ই নট বিন্দুতে ছেদ করেছে। এই যে এটা হচ্ছে ই নট বিন্দু, একটু দূরে লিখতে হলো, এখানে দিলাম না কারণ এখানে আমার একটু টানতে হবে একটু পরে, এই জন্য না এখানে দেওয়া যেত, এত দূরে না দিয়ে আমি এখানেই দিই। ই নট বিন্দু, ঠিক আছে, ই নট বিন্দুতে পরস্পর ছেদ করেছে। তো ই নট বিন্দুটা আইএস রেখার উপর অবস্থিত, ই নট বিন্দুটা এলএম রেখার উপর অবস্থিত। অতএব ই নট বিন্দুতে একই সাথে দ্রব্য এবং অর্থ বাজারে ভারসাম্য অর্জিত হয়েছে। কারণ আমরা জানি, আমরা আইএস রেখাতে পড়েছি, আইএস রেখার প্রত্যেকটা বিন্দু দ্রব্য বাজারের ভারসাম্য নির্দেশ করে, এলএম রেখার প্রত্যেকটা বিন্দু অর্থ বাজারের ভারসাম্য নির্দেশ করে। তাহলে ই নটে যেহেতু আইএস এবং এলএম রেখা ছেদ করেছে, অতএব ই নটে দ্রব্য এবং অর্থ বাজারে একই সাথে ভারসাম্য অর্জিত হয়েছে। এক্ষেত্রে আমাদের ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়েছে।
ও আই নট, আর সুদের হার নির্ধারিত হয়েছে ও আই নট। এখন আমরা কি করলাম? আর্থিক নীতির আশ্রয় নিলাম, মনিটারি পলিসির আশ্রয় নিলাম। মনে করো, আমরা মনে করছি যে ও আই নট জাতীয় আয়ে কি আছে? অর্থনীতিতে বেকারত্ব আছে। তাহলে সে বেকারত্ব যদি আমরা দূর করতে চাই, তাহলে আমাদেরকে এমন একটা পরিকল্পনা নিতে হবে যাতে জাতীয় আয় বাড়ানো যায়। জাতীয় আয় বাড়ানো মানে কি? উৎপাদন বাড়ানো। উৎপাদন বাড়াতে হলে কি করতে হবে? নিয়োগ বাড়াতে হবে। আর নিয়োগ বাড়ানোর অর্থ কি? বেকারত্ব কমা। বেকারত্ব কমা, নিয়োগ বাড়া, মানে অর্থনীতি পূর্ণ নিয়োগের দিকে অগ্রসর হওয়া। সেজন্য আমরা মনিটারি পলিসির আশ্রয় নিলাম। মনিটারি পলিসি মানে কি? অর্থের যোগান বৃদ্ধি অথবা হ্রাসের মাধ্যমে আমরা অর্থনৈতিক অবস্থাকে নিয়ন্ত্রণের যে চেষ্টা করি, সেটা হচ্ছে মনিটারি পলিসি। এক্ষেত্রে আমরা জাতীয় আয় বাড়ানোর জন্য অর্থের যোগান বৃদ্ধি করলাম। অর্থের যোগান বৃদ্ধি করলে এলএম রেখাটা ডান দিকে স্থানান্তরিত হবে। আমরা খুব ভালো করে জানি এইটা। অর্থের যোগান বৃদ্ধি করলে এলএম রেখাটা কোন দিকে চলে যায়? এলএম রেখাটা ডান দিকে কি হয়? চলে যায় এলএম রেখাটা, অর্থের যোগান বৃদ্ধি করলে। এখন নতুন ভারসাম্য হয়েছে, নতুন এলএম রেখা এবং আইএস রেখার ছেদবিন্দু ইউয়ানে ভারসাম্য সুদের হার হচ্ছে ও আই ওয়ান, জাতীয় আয় নির্ধারিত হয়েছে ও আই ওয়ান। তাহলে দেখা গেল যে আমরা যদি অর্থের যোগান যদি বৃদ্ধি করি, তাহলে সুদের হারটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। সুদের হারটা হ্রাস পাচ্ছে অর্থের যোগান বৃদ্ধি পেলে। যেমন এর আগে আমরা দেখেছি যে যদি সুদের হারের সাথে যদি অর্থের চাহিদার যদি সম্পর্ক থাকে এবং তারল্য ফাঁদ অঞ্চলে, যেটা গত ক্লাসে সম্ভবত আলোচনা করেছিলাম, তারল্য ফাঁদ অঞ্চলে দেখা যায় যে অর্থের যোগান বৃদ্ধি করলে, কারণ তারল্য ফাঁদ অঞ্চলে সুদের হারটা অত্যন্ত নিম্ন থাকে এবং অর্থ যোগান বৃদ্ধি করলে এই অতিরিক্ত অর্থটা মানুষ নগদ অর্থ হিসেবে হাতে জমা করে রাখে এবং সুদের হার এক্ষেত্রে হ্রাস পাওয়ার কোনো সুযোগ থাকে না। সুদের হার হ্রাস পাওয়ার কোনো সুযোগ থাকে না, মানে এই নিম্নতম সুদের হার অর্থের চাহিদাটা অসীম হয়ে যায়। কেন অসীম হয়? এর কারণ বিগত ক্লাসে অনেকবার ব্যাখ্যা করেছি, এই জন্য আর বলছি না। ঠিক আছে? এবং তারল্য ফাঁদের কারণে এই যে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, অর্থের ফটকা কারবারজনিত চাহিদা, কেইন্স যেটা দিয়েছেন, সেখানে লিকুইডিটি ট্র্যাপ আছে। তারল্য ফাঁদের কারণে সুদের হার কমতে পারে না। কিন্তু যখন আমরা বলবো অর্থের চাহিদার সাথে সুদের হারের কোনো সম্পর্ক নেই, মানে সুদের হারের সাথে অর্থের চাহিদার কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে যে অর্থের চাহিদা সুদের হারের উপর কোনো এফেক্ট করতে পারে না। অর্থের যোগান বাড়লে সুদের হার কমতেই থাকবে, সুদের হার কমতেই থাকবে। আর তারল্য ফাঁদের ক্ষেত্রে একটা নিম্নতম স্তর ছিল, যেটা বলেছিলাম। সুদের হারের সাথে যদি অর্থের চাহিদার কোনো সম্পর্ক নেই, এই বক্তব্য মেনে নেই, তাহলে সুদের হারের কোনো নিম্নতম স্তর থাকবে না, ন্যূনতম স্তর থাকবে না। অর্থের যোগান বৃদ্ধি করলে সুদের হার কি হবে? হ্রাস পাবে। এবার এটা হ্রাস পেয়ে কত হচ্ছে? আই ওয়ান হয়েছে। সুদের হার হ্রাস পেলে দ্রব্যবাজারে বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়লে জাতীয় আয়টা বাড়বে। এই যে জাতীয় ওয়াই নট হতে বৃদ্ধি পেয়ে ওয়াই ওয়ান হয়েছে। এক্ষেত্রে আমাদের আর্থিক নীতি মনিটারি পলিসি পুরোপুরি কার্যকর হয়েছে। কারণ তুমি দেখো যে আমার এলএম রেখার যে দূরত্ব, যতটুকু দূরে গিয়েছে ডান দিকে, জাতীয় সমপরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমার আর্থিক নীতিটা পুরোপুরি কার্যকর হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, মনে করো আমার ওয়াই ওয়ান যে জাতীয় আয়, এই জাতীয় আয় মনে করো আমার পূর্ণ নিয়োগ অর্জিত কি হয় নাই। এই ওয়াইএফ হচ্ছে কি আমার পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। কোনটা? ও ওয়াইএফ। তাহলে আমি যখন জাতীয় আয়টা বৃদ্ধি করে ও ওয়াই ওয়ানে নিয়ে যাব,
তখনও দেখা যাচ্ছে যে আমার জাতীয় আয়, পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয় হতে YF-Y1 পরিমাণ কি কম। এর মানে অর্থনীতি এখনো বেকারত্ব আছে, আমরা সে বেকারত্ব দূর করতে চাই। তাহলে আমরা কি করব, জাতীয় আরো Y1 YF বাড়ানোর চেষ্টা করব। এইটার জন্য আমার LM রেখার E2 বিন্দুতে ভারসাম্য দরকার, অর্থাৎ সুদের হার কত দরকার, আমার OI2 দরকার। অর্থাৎ সুদের হার E1 বিন্দুতে OI1 ছিল, E2 বিন্দুতে আমার OI2 দরকার। মানে সুদের হার আরো যদি কমে, সুদের হার I1 থেকে I2 তে যদি আরো কমে, তাহলে বিনিয়োগের পরিমাণ আরো বাড়বে, জাতীয় আয় আরো বাড়বে এবং জাতীয় YF এ চলে যাবে। তাহলে এই E2 বিন্দুতে সুদের হারটা আনার জন্য, মানে সুদের হারটাকে আরেকটু কমানোর জন্য, I2 তে নিয়ে আসার জন্য আমাকে আবারও অর্থের যোগান বাড়াতে হবে। এখন অর্থের যোগান কিভাবে বাড়াবে, এটা বিভিন্ন পলিসি আছে। সরকার মুদ্রা ছাপিয়ে অর্থের যোগান বাড়াতে পারে, অথবা ব্যাংক হার কমিয়েও অর্থের যোগান কি করতে পারে, বাড়াতে পারে। বিভিন্ন প্রসেসে সরকার অর্থের যোগান বাড়াতে পারে। সরকার মানে কেন্দ্রীয় আর্থিক কর্তৃপক্ষ অর্থের যোগান বাড়াতে পারে। এবং অর্থের যোগান যদি বৃদ্ধি করে এটা E2 বিন্দুতে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে এই অর্থের যোগান বৃদ্ধি করলে ঠিক E2 বিন্দু দিয়ে আরেকটা নতুন LM রেখা যাবে। E2 বিন্দু দিয়ে আরেকটা নতুন কে যাবে, LM রেখা যাবে, LM2। অর্থাৎ আমরা যদি পূর্ণ নিয়োগ স্তরে জাতীয় YF যদি অর্জন করতে চাই, তাহলে অর্থের যোগান এমনভাবে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ এমন আর্থিক নীতির আশ্রয় নিতে হবে যাতে LM রেখাটা, LM0 রেখাটা ট্রান্সফার হয়ে LM1 না হয়ে LM2 হতে হবে। তখন IT সুদের হারে YF পূর্ণ নিয়োগ স্তরে জাতীয় অর্জিত হবে। পূর্ণ নিয়োগ স্তরে জাতীয় অর্জিত হওয়া মানে কি, অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হওয়া, মানে অর্থনীতিতে কোনো বেকারত্ব না থাকা। তো এইভাবে আমরা আর্থিক নীতির মাধ্যমে, মানে যারা মনিটারি পলিসির পক্ষে যারা বক্তব্য রাখেন সেই সমস্ত অর্থনীতিবিদদেরকে বলা হয় মনিটারিস্ট। এই মনিটারিস্টদের বক্তব্য হচ্ছে অর্থনীতিতে বেকারত্ব দূর করে পূর্ণ নিয়োগ যদি আমরা অর্জন করতে চাই, সেক্ষেত্রে মনিটারি পলিসি মানে আমরা আর্থিক নীতির কি করতে পারি, আশ্রয় নিতে পারি। এক্ষেত্রে আমরা সুদের হার, অর্থের যোগান বৃদ্ধি করে সুদের হার কমিয়ে আমরা আমাদের নিয়োগের পরিমাণ, উৎপাদনের পরিমাণটা বাড়াতে পারি, মানে জাতীয় বাড়াতে পারি। ফলে আমাদের নিয়োগের পরিমাণটাও কি হবে, বাড়বে। সুদের হার কমলে জাতীয় কেন বাড়বে? আসলে সুদের হার কমলে দ্রব্যবাজারে বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বাড়ে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আর্থিক নীতির কার্যকারিতা। তাহলে এর আগের ক্লাসে আমি রাজস্ব নীতির কার্যকারিতা নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসে আমি আর্থিক নীতির কার্যকারিতা একটাতে দেখেছি যে এটা যদি তাল্লফাদ অঞ্চলে যদি ভারসাম্য হয়, আইএস রেখাটা যদি যায়, তাহলে আর্থিক নীতি অকার্যকর হবে। আর সাধারণ কেন্সি অঞ্চল দিয়ে যদি যায়, আর্থিক নীতি আংশিক কার্যকর হবে। আর আরেকটা জিনিস আইএস রেখাটা, আর আরেকটা জিনিস আমরা দেখলাম যে আইএস রেখাটা যদি ক্লাসিক্যাল চিন্তাধারা অনুযায়ী সুদের হারের সাথে অর্থের চাহিদা কোনো সম্পর্ক না থাকলে LM রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এক্ষেত্রে আর্থিক নীতির মাধ্যমে এই LM রেখা লম্বকের সমান্তরাল হবে। ঠিক আছে, সুদের হারের সাথে যদি অর্থের চাহিদার কোনো সম্পর্ক না থাকে, এক্ষেত্রে LM রেখাটাকে আর্থিক নীতির মাধ্যমে ডান দিকে যত ট্রান্সফার করতে পারবো, আমরা সুদের হার ইচ্ছামতো কমাতে পারবো। ইচ্ছামতো কমাতে পারবো কেন? কারণ ওই কেইন্সের তারল্যফাদের ভীতি থাকবে না। কারণ যেহেতু আমরা বিশ্বাস করি সুদের হার দ্বারা অর্থের চাহিদা নির্ধারিত হয় না এবং অর্থনীতি পূর্ণ নিয়োগ অর্জিত হবে। তাহলে দেখা গেল যে এটা মানে কেউ বলছেন আর্থিক নীতি কার্যকর অর্থনীতিতে, রাজস্ব নীতি না। আবার কেউ বলছেন রাজস্ব নীতি কার্যকর, আর্থিক নীতি না। অর্থাৎ বিভিন্ন চিন্তা ভাবনার যারা অধিকারী, তারা নিজস্ব চিন্তার আলোকে কি করছেন, বক্তব্য রাখছেন। আসলে একটা অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য আর্থিক নীতির যেভাবে প্রয়োজন রয়েছে, রাজস্ব নীতিরও প্রয়োজন রয়েছে।
রাজস্ব নীতি মানে ফিসক্যাল পলিসি কি? সরকারি ব্যয় বৃদ্ধি বা হ্রাস, কর বৃদ্ধি বা হ্রাস, সরকারি ঋণ গ্রহণ বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে আমরা যে নীতিগুলো গ্রহণ করি অর্থনীতিকে নিয়ন্ত্রণের জন্য, সেটা ফিসক্যাল পলিসি। আর অর্থের যোগান হ্রাস বৃদ্ধির মাধ্যমে যে নীতি গ্রহণ করি সেটা হচ্ছে আর্থিক নীতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। ক্লাসটা শেষ। যারা আমার চ্যানেল খুঁজে পাও না বা দুই একটা ক্লাস সার্চ করে পাও, তারা একটু মন দিয়ে শোনো। সেটা হচ্ছে ভিডিওটা যে দেখছো, ভিডিওটা ঠিক কোনায় দেখবা একটা ছোট্ট মেয়ের ছবি আছে। এই যে কোনো ভিডিওতে একটা ছবি পাবে এই ধরনের। এই ছবিটা হচ্ছে লোগো। তুমি এই লোগোতে কি করবা, নিচে ছোট্ট মেয়ের ছবিতে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তুমি দেখবা ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহা। ওখানে দেখবা আমার অন্য একটা চ্যানেল আছে, ক্লিক করলে ওই চ্যানেলে আমি বাস্তব অর্থনীতি নিয়ে আলোচনা করে নতুন শুরু করেছি। আর তুমি প্রথমে যে যাবে আমার হোমে দেখবে একটা ভিডিও দেখা যাচ্ছে, ওটা আমার বই সম্পর্কে, কোন কোন বইগুলো প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে জানতে পারবে ক্লিক করে। এরপরে তুমি যদি ক্লিক দেখবা আছে ভিডিও আছে, ওইটাতে ক্লিক করার দরকার নেই, প্লে লিস্টে ক্লিক করবা। প্লে লিস্টে ক্লিক করলে এখন তুমি যদি থার্ড ইয়ার যদি হও, তাহলে প্লে লিস্টে ক্লিক করার পর থার্ড ইয়ারের প্লে লিস্টে ক্লিক করবা। এবং থার্ড ইয়ারের প্লে লিস্টে ক্লিক করার পর যদি দেখো যে এইভাবে একটা অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে সমস্ত প্লে লিস্টে চলে আসবে। এখন স্ট্যাটের প্লে লিস্টে যদি ক্লিক করো, একসাথে স্ট্যাটিস্টিক্সের সমস্ত ক্লাস পাবে। আন্তর্জাতিক অর্থনীতির প্লে লিস্টে যদি ক্লিক করো, সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আছো, তোমরা এক কাজ করো, পাবলিক বিশ্ববিদ্যালয় নামে আরেকটা প্লে লিস্ট আছে, ওখানে ম্যাক্রোতে ক্লিক করলে অধ্যায়ভিত্তিক সমস্ত ক্লাস পেয়ে যাবে। মাইক্রোতে ক্লিক করলে মাইক্রোর সমস্ত ক্লাস পেয়ে যাবে। এখন তুমি দেখো তোমার ইয়ারের জন্য কোনটা প্রযোজ্য। সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানেই শেষ করলাম।